ভারতের বিধানসভা নির্বাচন পরবর্তী অবস্থা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আলিশা। ইনান, আমরা যেমনটি জানি গতকাল শুভেন্দু অধিকারীর পিএস এর হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এ বিষয়ে আপনার কাছে সবশেষ আলিশা, আপনি জানেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কিন্তু আসলে উত্তপ্ত ছিল গোটা রাজ্য বলা যায়, এবং বিভিন্ন জায়গায় আমরা সহিংসতার খবর পেয়েছি। আপনি জানেন যে গতকাল পর্যন্ত 4 জন নিহতের খবর আমরা বিভিন্নভাবে পেয়েছি, এবং বিভিন্ন স্থানে তৃণমূল এবং বিজেপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আঘাত, ঘরবাড়ি ভেঙে দেওয়া, এমনকি দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু গতকাল সন্ধ্যায় সবচেয়ে বড় আলোচিত ঘটনা আসে, যিনি কিনা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপির, তার ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ, তার উপর তাকে গুলি করে হত্যা করা হয়, যেটি মূলত আসলে সবচেয়ে বেশি আলোচনায় চলে আসে, এবং তারপর থেকে আসলে উত্তেজনা সবচেয়ে বেশি চরমে পৌঁছে। আমরা যদি সবচেয়ে তথ্যগুলো দেখে আসি তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে, আরও তো 4টি রাজ্যে নির্বাচন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আসলে ভয়াবহ পরিস্থিতি এই পশ্চিমবঙ্গে। এবং শুভেন্দু সহকারী হত্যার পর মূলত গোটা পশ্চিমবঙ্গই বলা যায় এখন এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং বিজেপির পক্ষ থেকে বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি যিনি আছেন, এমনকি শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মূলত খুন হয়েছেন চন্দ্রনাথ, এমনটি তারা দাবি করছেন। অর্থাৎ তৃণমূলের দিকেই মূলত তাদের অভিযোগের তীর। এবং একটি চাঞ্চল্যকর তথ্য তারা দিয়েছে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে এটি অত্যাধুনিক অস্ত্র এবং স্বয়ংক্রিয় অস্ত্র, এটি তাকে ব্যবহার করা হয়েছে, এবং 10 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, এবং বেশ কয়েকটি গুলি তার লাগে তাদের চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করার জন্যই মূলত গুলিগুলো করা হয়েছে। এবং এরই মধ্যে যেমনটি বলছিলাম যে সহিংসতার ঘটনা আসলে ঘটছে, বীরভূমের নানুরে কিন্তু এর মধ্যে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে, যখন একই সঙ্গে চন্দ্রনাথ হত্যা নিয়ে আলোচনা হচ্ছে। তার যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তদন্তে আপনি জানেন সিআইডি থেকে শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারাও কিন্তু আসলে কাজ শুরু করেছে। আর যেমনটি বলছি যে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ুতেও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। বিজয়ের সরকার, আপনি জানেন যে বিজয় থালাপাতি তিনি সরকার গঠন করতে পারছেন না কেন, সেটিও নিশ্চয়ই আমরা আলোচনায় যাব। তবে পশ্চিমবঙ্গই আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায়, কারণ পশ্চিমবঙ্গে আপনি জানেন যে 9 মে শপথ গ্রহণ করার কথা রয়েছে। তার আগে এখন পর্যন্ত আজকে মমতা দুপুর 12টায় মূলত তার সরকারের মেয়াদ শেষ। আমরা একটু সবশেষ তথ্যগুলো জানিয়ে আসতে চাই। তো কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, জানবো সেখানকার কলকাতার সবশেষ অবস্থা, পশ্চিমবঙ্গের সবশেষ অবস্থা। সুব্রত। ইরান, আপনি ঠিকই বলছিলেন যে এই মুহূর্তে এমন একটি সংবেদনশীল সময়ে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি কিন্তু গোটা রাজ্যের মানুষের কাছে একটি বড়সড় আশঙ্কার কারণ। এবং প্রশ্নও রয়েছে যে এই ধরনের একজন যাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বলা হচ্ছে, তার একজন আত্মসহায়ক, তিনি নিরাপদে বাড়ি ফিরবেন, এবং সেই বাড়ি ফেরার পথে একদম প্রকাশ্যে অনেকগুলো সিসিটিভি রয়েছে, রাস্তায় আলো রয়েছে, বাড়ির একদম সামনে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে ক্রাইম সিন, ঠিক সেখানেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আপনি জানেন যে আজকে অমিত শাহরও আসার কথা ছিল, কারণ পরিষদীয় দলের বৈঠকে তার যোগ দেওয়ার কথা ছিল। আপনি নিয়ম হচ্ছে যে নির্বাচিত বিধায়করা যখন পরিষদীয় দলের বৈঠক হয়, সেই বৈঠকে দলনেতা নির্বাচিত হন এবং দলনেতাই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হন। তো আমরা যেটা জানতে পেরেছি, সব শেষ যে তথ্য সেটি হচ্ছে আগামীকাল সকালবেলা অমিত শাহ আসছেন, এবং পরিষদীয় দলের বৈঠকটি সম্ভবত আগামীকাল সকালবেলায় অনুষ্ঠিত হবে, এবং পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্ধারণ করা হবে। আপনি জানেন যে তার পরের দিন অর্থাৎ শনিবার সকাল 10টার সময় ব্রিগেডে বিজেপির যে মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের অন্ততপক্ষে 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের অংশগ্রহণে এই শপথ অনুষ্ঠান হবে। কিন্তু এর আগে যে বিষয়টি আপনিও বলছিলেন, এবং সেটি সত্যিকার অর্থেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন, যে নির্বাচন কমিশন 23 এবং 29 তারিখ 2 দফায় সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলেন, সেই নির্বাচন কমিশন ভোটের পর এমন কি হলো যে ভোটের পর আচমকাই একটি রাজনৈতিক হানাহানি, হিংসার ঘটনা সামনে এলো, এবং এমন ঘটনা যেটি কলকাতার অদূরে এয়ারপোর্টের হাই সিকিউরিটি জোন, এয়ারপোর্টের ঠিক পেছনেই আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি দোহারিয়া, সেখানটায় এইরকম একজন যাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বলে ভাবা হচ্ছে, তার একজন দীর্ঘ 6 বছর ধরে তার
সঙ্গী এবং তিনিও একজন যিনি চন্দ্রনাথ রথ, তিনিও একজন প্রাক্তন ভারতের এয়ারফোর্সের সদস্য ছিলেন। এরকম একটি হত্যাকাণ্ডের ঘটনা এবং শার্প শুটারদের দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা এবং হত্যাকাণ্ড সংগঠিত করে তারা নির্বিঘ্নে পালিয়ে গেলেন, এটি কিন্তু সবার কাছে প্রশ্নের উদ্রেক তৈরি করেছে। ইতিমধ্যে আপনি জানেন যে সিটের যে সদস্যরা তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন সকালবেলা এবং শুধু তাই নয়, ইতিমধ্যে এয়ারপোর্টের পেছনে একটি জলাশয়ের সামনে থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে এবং সেটি গোয়েন্দারা বলছেন যে এই বাইকে করেই কিন্তু দুষ্কৃতীরা এসে পরপর গুলি চালান চন্দ্রনাথ রথকে এবং এখনো পর্যন্ত সন্দেহবাদের আততায়ীদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে এবং এক্ষেত্রে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলোত্তর যে রাজনৈতিক সহিংসতা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত। সুব্রত যেমনটা বলছিলেন যে আসলে এই হত্যাকাণ্ড একটি নতুন ধরনের আসলে অবস্থা তৈরি করেছে, থমথমে পরিস্থিতি তো বিরাজ করছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা শুনছিলাম যে নানা জায়গায় বিভিন্ন বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। তো এরই মধ্যে আবার এই ঘটনাটা ঘটলো, এটি কি আসলে শঙ্কা বাড়িয়ে দিচ্ছে কিনা আরো বেশি? সেটি তো আসলে এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে আসলে সামনে যেহেতু 9 তারিখ যেহেতু শপথ গ্রহণের আগে এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই দুই দলের মধ্যে একটি আসলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে। আরেকটি কথা যেমনটি বলছিলেন তামিলনাড়ুতে, আপনি জানেন যে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য 118টি আসন জিততে হয়, কিন্তু সেখানেও একটি জটিলতা তৈরি হয়েছে। বিজয় দল অর্থাৎ বিজয় থালাপাতি তিনি 108টি আসন পেয়েছেন, বিপরীত দিকে যারা চিরশত্রু এডিএফ এবং এআইডিকে যে দলগুলো আছে স্টালিনের দল, এই দুইটি দলের মধ্যে তারা কিন্তু ম্যাজিক সংখ্যা এখন পর্যন্ত ছুঁতে পারেনি, যে কারণে আসলে এখন পর্যন্ত জোট সরকার তারা গঠন করবে কিনা এটি নিয়েও একটি আলোচনা হচ্ছে। তাদের প্রাপ্ত সংখ্যাও কিন্তু 118 হবে না, যে কারণে তাদেরকে ছোট দলগুলো থেকে আসলে সমর্থন নিতে হবে, সেটি তারা দিবে কিনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো তার মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু তিনি তো আসলে এখন পর্যন্ত এখানেও সাংবিধানিক সংকটটি রয়েছে, এটি আসলে দেখার বিষয় আজকে রাষ্ট্রপতির শাসন জারি হয় কিনা, কারণ সংবিধান অনুযায়ী তাই জারি হওয়ার কথা এবং তার পরিপ্রেক্ষিতে আসলে নির্ভর করছে কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।